সূত্রের কার্ডে আমরা এবার কথা বলবো সপ্তম অধ্যায় নিয়ে। তোমরা জানো সহজে সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ ২টা পার্টের একটা হচ্ছে জারণ মান নির্ণয় করা, একটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া, যদিও ২টা মিলেই একটা পার্ট, আর একটা হচ্ছে লা শাতেলিয়ার নীতি। তো আমরা এই যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে এগুলোর একটা শর্ট নোট এখানে দিচ্ছি, যাতে করে তোমরা খুব সংক্ষেপে এই জিনিসগুলো সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পাও। তো আমরা প্রথমত যে কাজটা এখানে করেছি যে জারণ মান নির্ণয় করার ক্ষেত্রে বা জারণ সংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে কিছু কি পয়েন্ট আছে, কিছু ফিক্সড ভ্যালু আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি আশা করতেছি তোমরা এই যে 11টার মতো যে পয়েন্ট এখানে দেওয়া আছে, যদি এগুলো কেউ মানে মনে রাখতে পারো বা নিজে আয়ত্ত করতে পারো, তোমাদেরকে আর জারণ মান নিয়ে কখনো আর টেনশন করতে হবে না। এই 11টা সূত্রই বা এই 11টা পয়েন্টই তোমার জন্য একটা মাস্টার পয়েন্ট, যেটা তোমাকে সবসময় হেল্প করবে। তো কি বলতেছে দেখো, নাম্বার 1 যে ধাতুসমূহের জারণমান হচ্ছে পজিটিভ, অধাতুসমূহের জারণমান নেগেটিভ। একটা বেসিক কনসেপ্ট, ধাতু আসা মানেই তার জারণমান পজিটিভ হবে, অধাতু আসা মানেই তার জারণমান নেগেটিভ হবে। নাম্বার 2, হাইড্রোজেন বাদে গ্রুপ 1-এর যারা আছে এদের সকল মনের জারণমান +1। মানে হাইড্রোজেন বাদে, কারণ হাইড্রোজেনের আসলে একটু সমস্যা আছে, কারণ ও গ্রুপ 1-এ আসলে ও প্রপারলি ধাতু না, ও অধাতুর মতো আচরণ করে। তো এই জন্য আমরা হাইড্রোজেন বাদে গ্রুপ 1-এ যারা আছে এদের সবার জারণমান +1। গ্রুপ 2 এর সকল মৌলের জারণমান +2। হ্যালোজেন গ্রুপের সকল মৌলের জারণমান -1। হ্যালোজেন গ্রুপের সকল মৌলের জারণমান -1। এখানে আসলে এই মানে মাইনাসগুলো দেওয়া দরকার নেই, আমরা এরকম বলতে পারি গ্রুপ 2 এর। আর হ্যালোজেন গ্রুপের সকল মৌলের জারণমান -1। আচ্ছা, এরপরে দেখো কি বলছে যে মুক্ত মৌল এবং দ্বিপরমাণুক অণু যারা আছে এদের জারণমান 0। আচ্ছা, তো 5 নম্বর পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ। মুক্ত মৌলকে, ধরো কোনো একটা বিক্রিয়ায় সোডিয়াম আসলো, এরকম সোডিয়াম আসলো, শুধু সোডিয়াম, সে কাউকে নিয়ে আসে নাই, তাহলে এই যে সোডিয়ামটা যে মুক্ত অবস্থায় আসছে, এই সোডিয়াম এবং বাকি যারা আছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, যারা যারা দ্বিপরমাণুক হিসেবে চিনি, এদের সবার জারণমান 0। তারপরে বলছে দেখো যে যৌগমূলকের জারণমান তার আধানের সমান। যৌগমূলকের জারণমান তার আধানের সমান মানে কি? মানে হচ্ছে ধরো সালফেট মূলক SO4 2-, তার মানে আমরা লিখতে পারি SO4 = -2। এই যে যৌগমূলক একটা, এর জারণমান তার আধানের সমান, তার মানে -2 হলে SO4 2- বা -2, এইভাবে যৌগমূলকের জারণমান তার আধানের সমান। আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা বাকি অংশে। দেখো আচ্ছা, বাকি অংশে কি বলতেছেন যে হাইড্রোজেন ধাতুর সাথে যুক্ত হলে জারণমান -1 হবে। হাইড্রোজেনকে নিয়ে এখন আলাদাভাবে কাজ করা হচ্ছে যে হাইড্রোজেন যদি ধাতুর সাথে যুক্ত হয় জারণমান হবে তার -1। হাইড্রোজেন যদি অধাতুর সাথে যুক্ত হয় তখন তার জারণমান হয় +1। সো ধাতু অধাতুর উপর ডিপেন্ড করে হাইড্রোজেনের জারণমান কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে মান চেঞ্জ হচ্ছে না, বাট হচ্ছে কি যে সিম্বল যে পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ধাতু হলে সেটা নেগেটিভ, অধাতু হলে সেটা পজিটিভ। 9 নম্বরে বলতেছে কোন যৌগের মোট জারণ সংখ্যার যোগফল কত হবে? 0। মোট জারণ সংখ্যার যোগফল 0 হবে। 10 নম্বর কি বলছে? দুইটি অধাতুর ক্ষেত্রে, দেখো যদি দুইটা অধাতু আসে, এখানে দুইটা অধাতু আসে, তাহলে যার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি সে হবে তোমার ঋণাত্মক এবং অপর পরমাণুটি হবে ধনাত্মক। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মান যার বেশি সে হবে আমার ঋণাত্মক এবং অপর যে পরমাণুটি আছে সেই পরমাণুটি হবে কি? ধনাত্মক। আচ্ছা, এরপরে কি বলছে দেখো যে সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণমান -2। এবার আমরা অক্সিজেন নিয়ে শুধুমাত্র কথা বলবো যে সাধারণ অক্সাইডে অক্সিজেনের জারণমান -2, পার অক্সাইডে অক্সিজেনের জারণমান -1 এবং সুপার অক্সাইডে -1/2। সো অক্সিজেন 3 রকমের জারণমান প্রদর্শন করে, একটা হলো সাধারণ অক্সাইড, একটা হলো পার অক্সাইড, আর একটা হলো সুপার অক্সাইড, এবং 3টা অক্সাইডে কিন্তু জারণমান 3টা ভিন্ন ভিন্ন রকমের। এবারে আমরা যাচ্ছি আমাদের জারণ বিজারণ বিক্রিয়া সংক্রান্ত যে ব্যাপারগুলো থাকে সেইগুলোতে। দেখো কি বলছে এখানে যে জারণ মানে হচ্ছে ছাড়ন, অর্থাৎ যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন ত্যাগ করা হয়। বিজারণ মানে কি? যে বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন গ্রহণ করা হয়। সো জারণ মানে ইলেকট্রন ত্যাগ করা, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করা। দেন আসো জাগ্রত বিদ্যান, তার মানে কি? জারক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, বিজারক পদার্থ ইলেকট্রন দান করে। তাহলে আমরা জারণ বিজারণ, জারক বিজারক বুঝে ফেললাম। এবার আসো এই যে এটারে জারক বিজারকের সংজ্ঞা দিয়েছে। এবার আসো জারিত পদার্থ। সো জারিত পদার্থ কারা? যে পদার্থের দ্বারা জারণ সম্পন্ন হয় সেটা জারিত পদার্থ, আর বিজারিত পদার্থ কারা? যে পদার্থের দ্বারা বিজারণ সম্পন্ন সেটা হচ্ছে বিজারিত। তাহলে মোট 3টা জিনিস, জারণ বিজারণ, জারক বিজারক, জারিত বিজারিত। তাহলে আমরা এখন এইখান থেকে এই যে দেখো জারণ, জারিত, বিজারক, এদের কাজ হচ্ছে ইলেকট্রন দান করা, আর বিজারণ, বিজারিত, জারক এদের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। সো সংক্ষেপে জাস্ট জারণ, জারিত, বিজারক ইলেকট্রন দান, আর বিজারণ, জারক, বিজারিত, আর বিজারণ, বিজারিত, জারক এদের কাজ হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা। ওকে, এরপরে আসো আমাদের লা শাতেলিয়ার নীতির কয়েকটা পার্ট।
এই পার্টটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা অনেক সময় জাস্ট ভুলে যাও যে কখন তাপ বাড়াবা, কখন চাপ বাড়াবা, ইত্যাদি ইত্যাদি। সো এইগুলো যেন সহজে মনে রাখতে পারো, এই জন্য এটা দেওয়া হচ্ছে। দেখো খেয়াল করো, আগে কি বলছি, উৎপাদের পরিমাণ বাড়াতে, উৎপাদের পরিমাণ বাড়াতে যা করণীয়, মানে তুমি উৎপাদের পরিমাণ বাড়াতে চাচ্ছি, কমাতে চাচ্ছি না, আমি একটা শর্ত মনে রাখবো, এর বিপরীত শর্তটা হবেই, তাহলে উৎপাদের পরিমাণটা কমে যাবে। তাহলে উৎপাদের পরিমাণ বাড়াতে কি কি করণীয় হবে? ডেলেজের মান যদি ঋণাত্মক হয় তাহলে তাপের পরিমাণটা কমাবো, ডেলেজের মান যদি ধনাত্মক হয় তখন তাপের পরিমাণটা বাড়াবো। এই যা কিছু করছি সব কিছু কিন্তু একটা উদ্দেশ্যে, কি সেটা, উৎপাদের পরিমাণটাকে আমরা বৃদ্ধি করতে চাই। যা যা এখানে কাজ করা হচ্ছে একটাই উদ্দেশ্য, উৎপাদকে বাড়াতে চাচ্ছি। বিক্রিয়কের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে সাম্য অবস্থায় চাপের পরিমাণ বাড়াতে হবে, উৎপাদের মোল সংখ্যা যদি বেশি হয় তাহলে সাম্য অবস্থায় চাপের পরিমাণ কমাতে হবে। আচ্ছা, বিক্রিয়কের যে কোনো একটি বা উভয়ের ঘনমাত্রা বাড়াতে হবে। সো এই যে মোট 5টা পয়েন্ট এখানে বলা হলো, এই 5টা পয়েন্ট যদি আমরা ফলো করি তাহলে আমাদের উৎপাদের পরিমাণটা বাড়বে, উৎপাদের পরিমাণটা বৃদ্ধি পাবে। আচ্ছা, এবার দেখো নোটে আমি বলে দিছি যে এর বিপরীত শর্তগুলো প্রয়োগ করলে বিক্রিয়া বামে ঘটবে এবং বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাবে। সো এখানে যে শর্তগুলো বলা আছে, যদি আমরা এর বিপরীত শর্তগুলো ফলো করি তখন বিক্রিয়কের পরিমাণটা আস্তে আস্তে বাড়বে। এবং লাস্টে দেখো একটা কথা বলছে যে যদি কখনো এরকম আমরা দেখি যে বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা সমান, বিক্রিয়ক ও উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে চাপের কোনো প্রভাব নেই। তাহলে আমরা তো জানি যে হ্যাঁ, যে যদি মোল সংখ্যা বিক্রিয়কেও যা উৎপাদেও তা যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে আমরা চাপ নিয়ে কোনো কথা বলবো না। আদার্স এখানে যে পয়েন্টগুলো বলা হলো 5টা পয়েন্ট, এই 5টা পয়েন্ট হচ্ছে তোমাকে বিক্রিয়ার, তুমি যেন উৎপাদের পরিমাণটা বৃদ্ধি করতে পারো, বিক্রিয়াটা যেন ডান দিকে ঘটাতে পারো, এই কথাটাই এখানে বলা হয়েছে এবং নিচে নোটের মধ্যে আমরা সেই শর্তগুলো বলে দিয়েছি। ওকে, তাহলে সপ্তম অধ্যায়ে এইটাই ছিল আমাদের মূল কথা, যে আমরা জারণ মান নিয়ে একদম ডিটেলসে বলেছি, আমরা জারণ, বিজারণ, জারক, বিজারক, জারিত, বিজারিত নিয়েও কথা বলেছি এবং সর্বশেষ আমরা লা-শাতেলিয়ার নীতির সাহায্যে কীভাবে উৎপাদের পরিমাণগুলো বাড়ানো যায় আমরা এটা নিয়েও কথা বলেছি। তো আশা করছি তোমরা এইটুকু অংশ প্রপারলি বুঝতে পেরেছো।